শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, জঙ্গি যোগে কলকাতা থেকে ধৃত দুজন। দিল্লির একাধিক জায়গায় দেশ বিরোধী পোস্টার এবং সেই ঘটনায় জঙ্গি যোগে ধৃত মালদার উমর ফারুক। ৮ সদস্যের জঙ্গি মডিউলের মাথা এই উমর ফারুক। ভারতের লস্করের হয়ে কাজ মালদার বাসিন্দা উমরের, এবং তারই সঙ্গে বাংলাদেশি হ্যান্ডলারদের সঙ্গে উমরের যোগ। একাধিক তথ্য উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রী। এখনো পর্যন্ত এই উমর ফারুক সম্পর্কে কি কি তথ্য রয়েছে পুলিশের হাতে, এবং এই উমর ফারুকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, উমর ফারুক 31 বছর বয়স, মালদার এই যুবক। তার সাথে মূল যোগাযোগ হয় সাবির আহমেদ লোন, যে কিনা কাশ্মীরের বাসিন্দা এবং একজন লস্করে তৈবার ট্রেন্ড জঙ্গি। সেই সাবির আহমেদ লোন এই উমর ফারুককে তারকে মতাদর্শগতভাবে ইন্ডক্ট্রিন করে এবং তাকে লস্করে তৈবার ভারতের বিভিন্ন অপারেশনের জন্য নিযুক্ত করে এবং তাকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়। তার প্রাথমিক দায়িত্ব ছিল ডিসেম্বরের 2025 সালের ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্টে যাওয়া এবং সেখানে গিয়ে রেকি করা, সেই জায়গার কতটা ভালনারেবিলিটি রয়েছে এবং সেখানকার ইম্পর্টেন্স কতটা, সেই সব কিছু ভিডিও বন্দি করা এবং সেই ভিডিওগুলো নিজের হ্যান্ডলার অর্থাৎ সাবিরকে পাঠানো। এটা উমরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এখনো পর্যন্ত, যেটা জানা গিয়েছে। এবং সেই কাজটি ভালোভাবে করতে পারায় তারপরে বাংলাদেশে সরাসরি ডাক আসে উমরের জন্য এবং সেখান থেকে ভারত থেকে বাংলাদেশেও এখানেই তো প্রশ্ন যে এই বাংলাদেশি হ্যান্ডলারদের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো উমরের, কিভাবে বাংলাদেশ থেকে পুরো কাজ চালানো হতো? দেখো, এটা যদি জানতে হয় তাহলে আমাদের সবার আগে জানতে হবে সাবির আহমেদ লোন, যার নাম সবার আগে উঠে আসছে। সাবির আহমেদ লোন কে? সাবির আহমেদ লোন এমন একজন জঙ্গি যে 2007 সালে ধরা পড়েছিল AK-47 গ্রেনেড হাতে। কাশ্মীরের বাসিন্দা এবং সে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে তার একেবারে অ্যাডভান্স লেভেলের জঙ্গি প্রশিক্ষণ সে দিয়ে এসেছে এবং হাফিজ সাইদের সঙ্গে যথেষ্টই ঘনিষ্ঠ লস্করে তৈবার জঙ্গি। 2019 সালে যখন জেল থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশে চলে যায় এবং সেখান থেকে গিয়ে অপারেট করতে শুরু করে সাবির আহমেদ লোন। এবং সেই সাবির আহমেদ লোনই মালদার এই উমরকে খুঁজে বের করে, তার সাথে যোগাযোগ করে এবং তাকে বেশ কিছু দায়িত্ব দেয়। যখন বাংলাদেশে উমর যখন গিয়ে পৌঁছায় তখন উমরের কে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়। কি কি দায়িত্ব দেওয়া হয়েছিল? প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতায় একটি বাড়ি ভাড়া নেওয়ার এবং সেই বাড়িটিকে একটি হাইড আউট বা মডিউলের মেন কেন্দ্র হিসেবে যাতে ব্যবহার করা হয়। লোকালি অস্ত্র সোর্স করার জন্য বলা হয়েছিল, অর্থাৎ দেশের মধ্যে থেকেই লোকালি যাতে অস্ত্র জোগাড় করতে পারে উমর। এবং তার থেকেও বড় যে কাজটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা অবৈধভাবে বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা ভারতে রয়েছে তাদের নিয়ে একটি স্লিপার সেল এবং মডিউল তৈরি করার, যে মডিউল একেবারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এই বড়সড় দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং এই সমস্ত ইলিগালভাবে ভারতে থাকা বাংলাদেশিরা রয়েছে তাদেরকে ব্যবহার করা এবং তাদের আধার কার্ড দেওয়া, তাদের পরিচয়পত্র দেওয়া, এই সব কাজটাই কিন্তু উমরের মাধ্যমে করা হতো। ফলে কার্যত বলা যায় এই উমর হয়ে উঠেছিল একেবারে লস্করে তৈবার যে বাংলাদেশ মডিউল, তার যে ভারতের অংশ, তার চোখ এবং কান এবং হাত, অর্থাৎ পুরো অপারেটটাই তার হ্যান্ডলারদের কথা শুনে উমর চুপিসারে করছিল। উমর নজরে আসে দিল্লি পুলিশের। আমরা এই পার্টে আসবো মৈত্রী। মালদার ছেলে হচ্ছে উমর ফারুক, সে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো এবং সেখানে ডেরা বেঁধেছিল, কিন্তু সেখান থেকে দিল্লি পুলিশের নজরে এসে কিভাবে পড়লো? দেখো, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তার কারণ এবছর ফেব্রুয়ারিতেই আর মাত্র কিছুদিন আগেই দিল্লিতে এআই সামিট হয়েছে, এআই ইম্প্যাক্ট সামিট, যেটা সারা দেশের মানুষ জানে এবং সেখানে গোটা বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা এসছেন, প্রচুর তাবৎ সিইওরা এসছেন এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা মনে করছে যে এই এআই সামিটকেই কোনো একটাভাবে নাশকতার লক্ষ্য করতে চেয়েছিল জঙ্গিরা এবং তার জন্যই কিছু কাজ করার জন্য এবং পোস্টারিং করাতে এবং জল
মাপতে বেসিক্যালি পাঠানো হয়েছিল উমর এবং রবিউলকে, এবং তাদেরকে 7ই ফেব্রুয়ারি দেখা যায় দিল্লির বেশ কিছু মেট্রো স্টেশনে, তার মধ্যে কাশ্মীরি গেট রয়েছে, সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন রয়েছে, জনপদ মেট্রো স্টেশন রয়েছে। এই সমস্ত মেট্রো স্টেশনে কিছু অ্যান্টি ইন্ডিয়ার পোস্টার এবং সেখানে কাশ্মীরকে মুক্ত করানোর জন্য পোস্টার বা পাকিস্তানকে সমর্থন জানানোর পোস্টার, এরকম কিছু পোস্টার দিতে দেখা যায়। সিআইএসএফ এর তরফ থেকে সেটা নজরে আসে, যেহেতু একেবারে যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিভিন্ন মেট্রো স্টেশনে সেটা সিআইএসএফ এর তরফ থেকে দিল্লি পুলিশে একটি এফআইআর রুজু করা হয় এবং তারপর থেকেই শুরু হয় খোঁজ এই দুই ব্যক্তির। সেই খোঁজ করতে করতে কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল গিয়ে পৌঁছায় কলকাতায় এবং হদিশ পায় এই উমর এবং রবিউলের, এবং সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করে 15ই ফেব্রুয়ারি। তারপর এই উমর এবং রবিউলের খোঁজ ধরে বাকি মডিউল এবং সাব্বির আহমেদ লোনের তথ্যও কিন্তু দিল্লি পুলিশের যারা স্পেশাল সেলের আধিকারিকরা আছে তাদের হাতে এসে পৌঁছায়। অনিন্দিতা। মৈত্রী, এই যে উমর ফারুক, এর নেটওয়ার্কটা তো নেহাত ছোট নয়। এই নেটওয়ার্কে এই উমর ফারুক আরো কতজনকে যোগ করেছিল বলে খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে তো আরও 6 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশি ন্যাশনাল, যাদেরকে তামিলনাড়ু থেকেই উমর স্পেশাল সেল মনে করছে যে এই নেটওয়ার্কে আরও লোক যুক্ত রয়েছে। তার কারণ তারা ইতিমধ্যেই জানতে পেয়েছে যে এই সাব্বির আহমেদ লোন সে একাধিকবার দিল্লির শাহিনবাগে সে এসেছে এবং সেখানে এসে বেশ কিছু মানুষের সঙ্গে দেখা করেছে। ফলে এই নেটওয়ার্কের দিল্লিতেও কোনো জট রয়েছে, কোনো শিকড় রয়েছে কিনা এবং দেশের অন্যান্য প্রান্তেও এই নেটওয়ার্ক ছড়িয়েছে কিনা বা এই মডিউল ছড়িয়েছে কিনা সেই বিষয়ে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে দিল্লির স্পেশাল ব্রাঞ্চ। একেবারেই সমস্ত নজর রয়েছে খবরের দিকে। ধন্যবাদ মৈত্রী। আপাতত पूछताछ से पता चला कि ये तमिलनाडु से कुछ लोगों को, जो कि बांग्लादेशी नेशनल हैं, तमिलनाडु में थे, उनको ये वापस कलकत्ता लेके जाने वाले थे और उनको रोपन करने वाले थे किसी टेररिस्ट एक्टिविटी में। इससे पहले ये कुछ कर पाते, टीम जो है फिर तमिलनाडु गई और वहाँ पर तमिलनाडु पुलिस की हेल्प से 6 लोगों को, और जो कि सभी के सभी बांग्लादेशी नेशनल्स हैं, उन 6 लोगों को गिरफ्तार किया गया। तो इस तरह से इसमें टोटल अब तक 8 गिरफ्तारियां हो चुकी हैं, जिनमें से 7 बांग्लादेशी हैं और एक जो उमर फारूक है, ये मालदा का रहने वाला है। मालदा जो वेस्ट बंगाल में जगह, वहाँ का रहने वाला है। দেশে বড় সড় নাশকতার ছক, জঙ্গি যোগে দিল্লি পুলিশের ধরপাকড়। দিল্লি পুলিশের অভিযানে কলকাতায় জালে 2, গ্রেফতার মালদার মানিকচকের অশ্বিনতলার উমর ফারুক। দিল্লির মেট্রোর পিলারে দেশবিরোধী পোস্টার লাগানোর অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। এই যে উমর ফারুক, তার পরিবার মালদা যারা থাকেন, তারা কি জানতেন যে ঠিক কি কাজ করতো এই উমর ফারুক? তার লস্করি তৈবার মতো একটা গোষ্ঠীর একটা মাথা বলা যাচ্ছে তাকে। এই বিষয়টা কি তারা কিছু হলেও জানতেন পরিবার পরিজনেরা? দেখো, আজকে আমরা যখন এই খবর বিস্তারিত নিতে ওই গ্রামে যাই, আমরা পরিবারের সঙ্গে কথা বলি, প্রতিবেশীদের সঙ্গে কথা বলি, স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, তাদের সঙ্গে কথা বলি। পরিবার কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবি যে এই উমর ফারুক 5 বছর ধরে বাইরে রয়েছে, কলকাতায় বেশিরভাগ সময় থাকে, কখনো কখনো পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যেও গিয়েছে। ওমর ফারুক শ্রমিকের কাজ করেন এমনটাই পরিবার জানতেন, স্ত্রী, বাবা, মা সকলে জানতেন। কখনো মাসে 5,000 10,000 করে টাকা পাঠাতেন, তা দিয়ে সংসার চলতো। বাড়িতে 3টি সন্তান রয়েছে, বাবা, মা, ভাই। আর্থিক অবস্থা যে খুব একটা ভালো তাই নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়া এমনটাই আপাত দৃষ্টিতে মনে হয়েছে। এই পরিবারের ওমর ফারুক, তাকে গ্রেপ্তারের কথা গত শনিবার দিল্লি পুলিশ পরিবারকে জানিয়েছে। আর তারপরেই পরিবার কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে, কারণ তারা বুঝে উঠতে পারছে না যে কখনো এভাবে তাদের পরিবারের ছেলে গ্রেপ্তার হতে পারে, যেখানে দেশ বিরোধী কার্যকলাপ, যেখানে জঙ্গি যোগের কথা বলা হচ্ছে ওমর ফারুকের সম্পর্কে। পরিবার বলছে 7 পাস 7ম শ্রেণী উত্তীর্ণ এই ওমর ফারুক, সে মাঝে মধ্যে গ্রামে আসতো। গত দিন 7-8 আগে পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়, ঈদের সময় বাড়িতে আসবে এমনটা জানিয়েছিল। প্রতিবেশীরা বলছে কখনো কখনো বাড়িতে দেখা গিয়েছে, মাস 2 আগে শেষবার গ্রামে দেখা গিয়েছিল ওমর ফারুককে। তার কথাবার্তা বা চালচলনে কোনো অস্বাভাবিকত্ব তারা অন্তত বুঝতে পারেননি।
ফলে সব মিলিয়ে পরিবার যেমন বলছে যে তারা একদমই অন্ধকারে, তারা কার্যত আকাশ থেকে পড়েছেন এই ঘটনা জানার পর। যেহেতু জঙ্গি যোগের মতো অভিযোগ আসছে, তাই স্ত্রী পরিবার তদন্তের দাবি করছেন, সুবিচারের দাবি করছেন। আবার একই সঙ্গে এই তথ্য, এই মত পার্থক্য উঠে আসছে। অনেকেই বলছেন যদি সত্যি জঙ্গি যোগ থাকে, যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে আইনের পথে চলবে। সব মিলিয়ে এই গ্রেপ্তারের ঘটনায় কিন্তু কার্যত হতচকিত গোটা গ্রাম। বেশ, পরিবার কি বলছে শোনাবো। দিল্লি পুলিশ জানিয়েছিল যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি, যে পোস্টার টাঙিয়েছে বলে। না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙাইনি, শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে। আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আপনার কোনোদিন কিছু গল্প করেনি। না, আমি কিছু পরিবর্তন দেখিনি। ফোনে এমনি সাধারণ এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো, এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো আমি জানি না। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। জঙ্গি যোগে ধৃত মালদার উমর ফারুক, আর এই উমর ফারুকের সূত্র ধরেই পাওয়া যাচ্ছে আরো একজনের নাম, সাবির আহমেদ লোন। কাশ্মীরের সাবির আহমেদ লোন। এবার সাবিরের সঙ্গে উমরের সন্ত্রাস যোগসাজশ রয়েছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, কিন্তু কিভাবে? আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছে। অমিত, এই যে এই সাবির আহমেদ লোন, এর ব্যাকগ্রাউন্ডটা ঠিক কিরকম, এর ইতিহাসটা ঠিক কি কারণে এটাকে জঙ্গি যোগ বলে খবর পাওয়া যাচ্ছে, এবং তারই পাশাপাশি সাবিরের সঙ্গে উমরের যোগসাজশ হলো কিভাবে? প্রথমে আসি হচ্ছে সাবির আহমেদ লোন। এই নামটার সঙ্গে ভারতবর্ষের পরিচয় হয়েছিল 2007 সালে, এবং 2007 সালে যখন একে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করে, তখন তার কাছ থেকে AK-47 গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তার কাছে পাওয়া গিয়েছিল। এবং তারপরে সে কাস্টাডি ছিল, জেল থেকে সে মুক্ত মানে ছাড়া পেয়েছে 2019 সালে। কিন্তু তার আগে 2007 সালের আগেই এই লস্করের প্রশিক্ষিত জঙ্গি হিসেবে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল আমাদের ভারতবর্ষে। এবং যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে সময় সে কিন্তু আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্য নিয়েই এই সমস্ত গ্রেনেড, লস্কর, AK-47 এই সমস্ত নিয়ে সে বেরিয়েছিলেন। এবং জেলের গ্রেপ্তারের আগে যেমন তার জঙ্গি প্রশিক্ষণ হয়ে গিয়েছিল, সেই সময় 2007 সালের আগে সে কিন্তু বাংলাদেশেও গিয়েছিল, কারণ লস্করের নেতৃত্বের অর্ডারেই তাকে বাংলাদেশ পাঠানো হয়েছিল 2007 সালের আগে। এবং বাংলাদেশে লস্করের মডিউল তৈরি করার ক্ষেত্রে, এবং একই সঙ্গে পরবর্তী সময়ে যে জামাত জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদেরকে লস্করের সঙ্গে ইনক্লুড করার ক্ষেত্রে এই লোনকে কিন্তু পাঠানো হয়েছিল 2006-এর শেষ দিকে বা 2007-এর আগে। এই তথ্য উঠে আসছে। পরবর্তী সময় 2019 সালে সে যখন জেলমুক্ত হলো, সে আবারও 2019-এর একদম শেষ লগ্নে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে সে আবার বাংলাদেশ গেল। বাংলাদেশে গিয়ে সেখানে আবারও নতুন করে লস্করের স্লিপার সেল এবং একই সঙ্গে আমাদের দেশে যাতে লস্করকে দিয়ে কাজ করানো যায় তার জন্য ছোট ছোট মডিউল তৈরি করার কাজটা শুরু করলো। এই মডিউল তৈরি করার কাজ যখন শুরু করছে, তো বাংলাদেশ যাওয়ার আগের মুহূর্তে যখন ও বাংলাদেশ যাচ্ছে 2019 সালে একদম শেষ দিকে, সেই সময় যেটা জানা যাচ্ছে দিল্লি পুলিশ সূত্র থেকে বা সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে, যে একদম শেষ দিকে যখন সে যাচ্ছে আমাদের রাজ্যের মাহদিপুর বর্ডার হয়ে যখন যাচ্ছিল সে বাংলাদেশ, সেই সময় মাহদিপুর সীমান্তবর্তী এলাকায় একটি গ্রামে তার উমারের সঙ্গে তার পরিচয় হয়। এবং তারপর 2020 সালে আবারও ওই গ্রামের কাছাকাছি এই লোন এসেছিলেন, এই তথ্য উঠে আসছে, এবং সেই সময় আবারও উমার যায়। এরপরে উমারের ব্রেন ওয়াশ শুরু করা হয় এবং উমারকে দিয়ে মডিউল তৈরি করার কাজ শুরু করে। গত বছর উমার কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন, এই তথ্য উঠে আসছে। এবং সেখানে যাওয়ার পর আমাদের দেশে কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করা যাবে, হামলা চালানো যায়, তার কিন্তু পরিকল্পনা কিন্তু ছকা হয়েছিল, এবং পরিকল্পনা করেছিলেন হচ্ছে এই সাব্বির। এবং সেটা এক্সিকিউট করার জন্য এই মডিউল, অর্থাৎ যে 8 জন সদস্যের যে মডিউল গ্রেপ্তার হয়েছে, উমারের মডিউল, তাদেরকে কিন্তু কাজে লাগানো হয়েছিল, এই তথ্য উঠে আসছে। বেশ, ধন্যবাদ অমিত। বাংলা বলায় ফের আক্রান্ত পরিযায়ী। মধ্যপ্রদেশের সাগর জেলার সুরখির ঘটনা। জামা কাপড় ফেরি করে ফেরার পথে পরিযায়ীকে মারধর, ছুরির কোপ, ছিনতাই, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সেবক রয়েছেন। সেবক, একদমই, দেখো, কাপড়ের ফেরিওয়ালা হিসেবে ভিন রাজ্যে ছিলেন মধ্যপ্রদেশের সাগর জেলার সুরখি এলাকায়। সেখানেই আক্রান্ত হয়েছেন মালদহের কালিয়াচকের যুবক সৈয়দ শেখ। তাকে মারধর, ছিনতাইয়ের পরে শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। বর্তমানে বুন্দেলখণ্ড মেডিকেল কলেজে সেখানে চিকিৎসাধীন রয়েছে, একাধিক জায়গায় জখম রয়েছে। এরপরেই পরিবারের দাবি যে এই যে হামলা, তার পিছনে রয়েছে বাংলা বলা।
বাংলা বলার জন্যই তার উপরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। অন্তত 4 থেকে 5 জন দুষ্কৃতী হামলা চালিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনা কেউ গ্রেপ্তার হয়নি, এমনই পরিবার দাবি করছে। একই সঙ্গে তদন্ত দাবি করেছে তারা। ধন্যবাদ। স্বামী বাইরে গেছিল ফেরি করছে বাঙালি বলে, ওরা এরকম চাকু জায়গা জায়গা মানে চিন্তাই করে নিয়েছে, টাকা পয়সা মোবাইল বাটুয়া যত দিয়ে আলো সমস্ত সব নিয়ে নিয়েছে। আর জায়গা জায়গা ব্যাটে চাকু মেরেছে। আমার স্বামী অসুখ আছে দোনো সাইডে। কোথায় কাজে গেছিল? এমপি সাগর। বাইরে বাইরে যাবে না তো? হ্যাঁ, বাইরে কি করে যাবে? বাইরে গেলে এরকম করে, কিভাবে আমরা খাবো? ছোট ছোট বাচ্চা হয় না, বড় বাচ্চা আছে, স্কুলে পড়াশোনা করছি, লেখাপড়া আছে, ডাক্তার পানি আছে, সমস্ত কোথায় পাবো টাকা? সেচ দফতরের পুকুর ডোবা, সেসব ভরাট করে চলছে অবৈধ নির্মাণ। এই অভিযোগ ঘিরে নামখানায় তৃণমূল বিজেপির তরজা। নামখানায় সরকারি জমি দখল। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ, এখানকার লক্ষ্মীপুর এলাকায় রাস্তার পাশেই ডোবা ও পুকুর। সেচ দপ্তরের এই ডোবা পুকুর মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে। সেখানে চলছে নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, এভাবে সরকারি ডোবা পুকুর ভরাট করে ফেললে বর্ষাকালে এলাকার জল বেরোতে সমস্যা হবে। জল বেরোতে না পারলে চাষের কাজেও ক্ষতির আশঙ্কা। পঞ্চায়েতে আমরা অভিযোগ করেছিলাম যে এই জায়গাটা দুটো ডোবা আছে, প্লাস এটা ইরিগেশনের জায়গা। আমরা রেকর্ড দেখলাম যে দেখুন এরকম ডোবা এবং ইরিগেশনের জায়গা মাটি ফিলিং হচ্ছে। প্রত্যেকটা দুর্যোগে এখানে ভাঙন হয়, ভাঙনের ফলে যাতায়াতের ক্ষেত্রে ভীষণ সমস্যা হবে, জলও আটকে থাকবে, জল নিকাশির অবস্থা ভেঙে পড়বে। সরকারি জমি দখলের অভিযোগে সরব বিজেপি পঞ্চায়েত প্রধানও। স্থানীয় প্রশাসনের কাছে নালিশ করেছেন। অবৈধ কাগজ তৈরি করে সমস্ত সরকারি লাইনগুলো দখল করে নিয়ে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা এডুকেশনকে জানিয়েছি, যেহেতু সরকারি লাইন দখল হয়ে যাচ্ছে। লোকাল প্রশাসনকে জানিয়েছি, বিএলআর সাহেবকে জানিয়েছি। শাসক দলের কিছু নেতা নেত্রী ওনারাই করছে। মালি ফ্যামিলি নামখানা ব্লকে প্রায় আরো 150-200 মালি ফ্যামিলি আছে। অশোক মালিক আমি ব্যক্তিগত হিসাবে চিনি। এরা আমার নিজস্ব কোনো রিলেটিভ না, আমার কোনো আত্মীয় নয়, আমার নিজস্ব কোনো কেউ না। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।